দর্শক স্বাগত আনন্দ যোগে আছি দেশ বিদেশের বিনোদন খবর সঙ্গে আছি আমি জান্নাতুল দোলনা। দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান আবারও মুগ্ধ করেছেন পশ্চিমবঙ্গের দর্শক সমালোচকদের। কৌশিক গাঙ্গুলির নতুন সিনেমা আজও অর্ধাঙ্গিনী মুক্তির পর জয়ার অভিনয় নিয়ে প্রশংসা করেছে একের পর এক ভারতীয় গণমাধ্যম। সংযত অভিনয়, আবেগের গভীরতা আর পর্দায় দীর্ঘস্থায়ী উপস্থিতি সব মিলিয়ে মেঘনা চরিত্র আবারও আলোচনার কেন্দ্রে জয়া। দেশের চলমান বন্যা পরিস্থিতির কারণে আপাতত পিছিয়ে গেল বহুল প্রতীক্ষিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র স্নেহের বন্ধনের মুক্তি। প্রথমে আগামী 24 জুলাই ছবিটি মুক্তির ঘোষণা দেওয়া হলেও সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে নতুন সিদ্ধান্ত অনুযায়ী ছবিটি আগামী 9 অক্টোবর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছে প্রযোজনা প্রতিষ্ঠান। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা ও সম্মাননা অর্জনের পর দেশে মুক্তি পেল মোহাম্মদ নুরুজ্জামান পরিচালিত মাস্তুল। শুক্রবার দেশের 5টি আধুনিক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। নির্মাতা মোহাম্মদ নুরুজ্জামান জানান, প্রথম ধাপে রাজধানী ও নারায়ণগঞ্জের মোট 5টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে মাস্তুল। মাস্তুলের গল্প আবর্তিত হয়েছে একটি জ্বালানিবাহী তেলের ট্যাঙ্কারের বৃদ্ধ পাচক মকবুল এবং বন্দর এলাকার পথশিশু নুরাকে ঘিরে। তাদের সম্পর্কের মধ্য দিয়ে উঠে এসেছে নদী ও বন্দর নির্ভর মানুষের জীবন, একাকিত্ব, মানবিক টানাপোড়েন, ক্ষমতার দ্বন্দ্ব এবং টিকে থাকার সংগ্রাম। সিনেমাটিতে মকবুল চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। এছাড়া গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে রয়েছেন দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান সহ আরো অনেকে। গেল বছর 47তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নেয় মাস্তুল। সেখানে চলচ্চিত্রটি অর্জন করে স্পেশাল মেনশন সম্মাননা। দর্শক, এই মুহূর্তে আনন্দযোগের সাথে যুক্ত হচ্ছেন মাস্তুল সিনেমার প্রধান চরিত্র ফজলুর রহমান বাবু। ফজলুর রহমান বাবু, শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে 71 স্টুডিওতে। নিশ্চয়ই ভালো আছেন এবং শুনতে পাচ্ছেন আমাকে? জি ধন্যবাদ, আপনাকে শুনতে পাচ্ছি। ফজলুর রহমান বাবু, একটু জানতে চাই যে গেল শুক্রবার আপনার অভিনীত সিনেমা মাস্তুল মুক্তি পেয়েছে, আসলে কেমন সাড়া পাচ্ছেন? এই ছবি সম্পর্কে বলতে গেলে একটু এই ছবির পরিচালক সম্পর্কেও বলতে হয় যে এটি তো আসলে মোহাম্মদ নুরুজ্জামানের দ্বিতীয় ছবি। উনি একজন স্বাধীন চলচ্চিত্র, উনি একটু অন্য রকম ভাবে মানে স্বাধীন চলচ্চিত্র বলতে যেটা বোঝায় যে উনি নিজেদের মতো করে গল্প বলেন, যেটা আমরা চলচ্চিত্রে একটা ফরম্যাট দেখি বা চলচ্চিত্রে সাধারণত যেভাবে আমরা দেখি, উনি সেভাবে ঠিক গল্পটি বলেন না, ওনার মতো করে বলেন। তবে এই ছবিটি বাংলাদেশে মুক্তি পাওয়ার আগেই এটা ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে মস্কোতে, সেখানে একটা বহুল প্রশংসিত হয়েছে। তবে এই ধরনের চলচ্চিত্র আমি মনে করি যে বাংলাদেশে আরো বেশি হওয়া উচিত, কিন্তু এই ধরনের চলচ্চিত্র দেখতে আমরা আমাদের দর্শকরা এখনো অভ্যস্ত না। সেই কারণে হয়তো এই ছবি মুক্তি পাওয়ার সাথে সাথে হয়তো ব্যাপক সাড়া পাওয়া যায় না, কিন্তু এই ছবির এই ধরনের ছবির দর্শক কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে বাড়ছে। একদমই তাই। কারণ আমরা তো দীর্ঘদিন ধরে একটা ফরম্যাটের চলচ্চিত্র দেখে আমাদের দর্শকরা আমরা অভ্যস্ত। তো সেই জায়গা থেকে নতুন ধরনের নির্মাণ, নতুন ধরনের গল্প বলার ঢং, যেখানে হয়তো নায়ক নায়িকা নেই, যেখানে হয়তো একটা দুটো গান নেই, যেখানে তো অ্যাকশন দৃশ্য নেই, তো একেবারেই জীবনের প্রতিচ্ছবি আমরা দেখি, জীবনকে তুলে আনার একটা চেষ্টা দেখি চলচ্চিত্রটা একদম। এই চলচ্চিত্র দেখতে দেখতে আমরা এখনো পুরোপুরি অভ্যস্ত হইনি বলেই ব্যাপকভাবে যে সাড়া পাওয়ার কথা আপনি বললেন সেটা তো হচ্ছে না, কিন্তু এই ছবি দীর্ঘদিন বেঁচে থাকবে সেটা আমি বলতে পারি। অবশ্যই ফজলুর রহমান বাবু, আমরা নির্মাতার সঙ্গে কথা বলেছিলাম এই সিনেমা নিয়ে, তিনিও আমাদেরকে এমন ধরনের কথাই বলেছিল। তবে আমরা যেটা জেনেছি যে বন্দর জীবনের যেই এক ধরনের সংকট কিংবা এই সিনেমার অভিনয় করার সময় যে ধরনের চ্যালেঞ্জ, আপনারা কিন্তু অনেক ধরনের চ্যালেঞ্জের মধ্য দিয়ে গিয়েছেন। আপনি যেহেতু অভিনয় করেছেন প্রধান চরিত্রে, একটু আপনার কাছে বিস্তারিত জানতে চাই আপনার চরিত্রটি সম্পর্কে এবং সেই সময়কার চ্যালেঞ্জের গল্পটা, যে এত মানুষের মধ্যে কিভাবে আপনার অভিনয় করলেন। হ্যাঁ, আমরা মানে একজন অভিনেতার তো যে কোনো চলচ্চিত্রের বা যে কোনো চরিত্রে অভিনয় করা একটা চ্যালেঞ্জ। কারণ আমাদের মূল কাজটি হচ্ছে একটি চরিত্রকে বিশ্বাসযোগ্য করে তুলে ধরা দর্শকের সামনে, যেটা আসলে আমি না, এরকম একটি চরিত্র।
তো সেটা তো একজন অভিনেতার জন্য চ্যালেঞ্জ। আর এক এক সময় আমরা এক এক ধরনের চলচ্চিত্রে অভিনয়, এক চরিত্রে অভিনয় করি। তবে এইখানে মূল যে চ্যালেঞ্জটা সেটা ছিল যে ওই যে জাহাজের তেলের ট্যাঙ্কার, ওখানে যে আমরা অভিনয় করেছি, সেখানে আমাদের পেশাদার অভিনেতার পাশাপাশি বেশ কিছু স্টাফ ছিল ওখানকার। তারা আচ্ছা। জাহাজেরই স্টাফ। হ্যাঁ, তারা কেউ ইঞ্জিন ম্যান, কেউ মাস্টার, কেউ সুকানি ওখানকারই। তারাও আমাদের সাথে কাজ করেছে। আমাদের চ্যালেঞ্জটা ছিল মূলত যে তাদের সাথে, তারা তো নিজেদের চরিত্রে অভিনয় করছে আর আমরা হচ্ছে অভিনেতা, আমরা অন্য একটি চরিত্রে অভিনয় করছি। তাদের সঙ্গে ম্যাচ করা, যেন প্রতিটি চরিত্রে সমানভাবে বিশ্বাসযোগ্য হয় এবং আমরা যেন ওনাদের সাথে, যারা ওই জাহাজেরই স্টাফ, যারা অভিনয় করেছেন তাদের নিজের চরিত্রে, আমরা যেন তাদের সাথে প্রপারলি ম্যাচ করতে পারি, যেন আমাদেরকে আলাদা মনে না হয় যে ওনারা অভিনয় করছেন না আমরা অভিনয় করছি। এইটাই একটা বড় চ্যালেঞ্জ ছিল এবং আমার বিশ্বাস যে আমাদের যারা অভিনেতা ছিলেন, অভিনেত্রীও ছিলেন একজন, আমরা সেটা বিশ্বাসযোগ্যভাবে করতে পেরেছিলাম এবং বাংলাদেশের দর্শকরা যেহেতু আমাদেরকে চিনে, বাংলাদেশের দর্শকরা বুঝতে পেরেছে আমি অভিনেতা, আর কাউকে কাউকে হয়তো চিনে না। কিন্তু বাইরের যারা দর্শক, যে মস্কোতে বা বাইরে যে প্রদর্শনী হয়েছে, সেখানকার দর্শক কিন্তু বুঝতে পারেনি আসলে অসাধারণ। যে কে আসলে অভিনেতা আর কে ওখানকার স্টাফ। এবং শোর শেষে আমাদের পরিচালকের কাছে জিজ্ঞাসাও করেছে যে এখানে কি সবাই অভিনেতা নাকি সবাই ওই জাহাজের স্টাফ। তো এইটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জের জায়গা ছিল এবং সেটা আমরা করতে পেরেছি। আর আপনি যেটা বললেন যে অনেক লোকের সামনে, অনেক লোকের ভিড়ের মধ্যে, সেটা আমরা হরহামেশা করেই থাকি। আমাদের বাংলাদেশে তো সেই অবস্থা তৈরি হয়নি যে আমরা একটা ক্রাউড সিচুয়েশন তৈরি করব, হ্যাঁ, সেখানে হাজার হাজার ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট থাকবে। আমরা আসলে রিয়াল লোকেশনে অনেক সময় কাজ করি। তা আমাদের এক ধরনের অভ্যস্ততা তার আছে। মানে আমরা তো বলতেই পারি যে ফজলুর রহমান বাবু, আমরা বলতেই পারি যে এই সিনেমাতে কিন্তু আপনার পুরো টিমটাই, অন্যান্য সময় যেটা হয় যে ছোট পর্দা হোক বড় পর্দা হোক, অভিনেতা অভিনেত্রীরাই আপনার টিম মেম্বার থাকে, এখানে কিন্তু বড় জি, চ্যালেঞ্জটা এটাই ছিল যে সাধারণ মানুষের হ্যাঁ, সঙ্গেই আপনাকে টিম ওয়ার্কটা হ্যাঁ, করতে হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এখন একটু অন্য প্রসঙ্গে সেটাই। যেতে চাই যে আসলে মাসতুলের জন্য তো অনেক শুভকামনা রইলই, কিন্তু এখন বর্তমানে আপনি কি কি কাজের সঙ্গে যুক্ত আছেন সেই গল্পটা একটু জানতে চাই। সেই গল্পটা হচ্ছে যে আমি, হয়তো আপনারা জানেন, অনেকেই জানেন, আমি তো দীর্ঘদিন অসুস্থ ছিলাম। আমার ওপেন হার্ট সার্জারি হয়েছে। তো আমি প্রায় ৪-৫ মাস মোটামুটি রেস্টেই আছি। এখন আচ্ছা। এই মাস থেকে, এই সপ্তাহ থেকে, গত সপ্তাহ থেকে একটু একটু কাজ করা শুরু করেছি, দু একটা অডিও কাজ করছি, এগুলোই আর কি। তবে খুব শীঘ্রই আপনাদের দোয়ায়, আশীর্বাদে, দর্শকদের ভালোবাসায় হয়তো খুব শীঘ্রই আমি আবার কাজে নামতে পারবো। অবশ্যই আমরাও সেরকম প্রত্যাশা করছি এবং আমরা অপেক্ষায় রয়েছি আপনার একটা বিশেষ রিকোয়েস্ট আপনার কাছে, যে আপনাকে যেহেতু পেয়েছি, আপনার কণ্ঠে দুটো লাইন আসলে আমরা শুনতে চাই, যে কোনো গান একটু কি শোনানো যায় কিনা আমার দর্শকদের। হ্যাঁ, দর্শকরা তো শোনা যেতে পারে। আবার এই আহ, এই চলচ্চিত্রের মধ্যে গান নাই। এই চলচ্চিত্রের মধ্যে মকবুলের বাঁশি বাজানো আছে। আচ্ছা। সে যখন একা একা থাকে বাঁশি বাজায়। তবে আমরা প্রমোশনের জন্য, এই ছবির প্রমোশনের জন্য কবি জসিমউদ্দিনের লেখা একটা বিখ্যাত গান, সেটা সবাই জানে, সেই গানের কিছু অংশ আমরা ব্যবহার করেছি। সেটা আমি কণ্ঠ দিয়েছিলাম। সেটার দুটো একটা লাইন আমি গাইতে পারি। ওই গানটা হচ্ছে আমায় ভাষায় দিবে, দুবাই দিবে। ওই গানটা অবশ্যই। হলো এরকম: ফুল নাই, কিনার নাই, নাইকো দরিয়ার পাহাড়ি, তুমি সাবধানে চালাইও রে মাঝি, আমার ভাঙা তরি রে, অকুল দরিয়ার বুঝি ফুল নাই, আমার ভাষাইলে রে, ডুবাইলে রে, অকুল দরিয়ার বুঝি ফুল নাই। ফজলুর রহমান বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই আপনার সঙ্গে আবারও আমরা আলাপ করব আনন্দযোগে। হ্যাঁ, ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু। দর্শক, আছেন ৭১-এ, চলছে আনন্দযোগ।
স্পেনের বিশ্বকাপ জয়ে উচ্ছ্বসিত সাকিব, অপু ও বুবলি। অবসর ভেঙে প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ সিং। 100 কোটি টাকারও বেশি খরচে বাংলো কিনলেন জন আব্রাহাম। দ্য ওডিসির পর 3 বছরের বিরতিতে যাচ্ছে নির্মাতা ক্রিস্টোফার নোলান। এক নজরে বিনোদন দুনিয়ার খবর জানাচ্ছেন আফফান মিতুল। 2026 ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর স্পেনকে ঘিরে আনন্দ উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। সেই আনন্দে সামিল হয়েছেন দেশের সবুজ অঙ্গনের তারকারাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানিয়ে স্পেনের ঐতিহাসিক সাফল্য উদযাপন করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় 3 তারকা শাকিব খান, অপু বিশ্বাস ও শবনম বুবলি। বিশ্বকাপ জয়ের পর নিজের অফিসিয়াল ফেসবুক পেজে স্পেনকে অভিনন্দন জানান ঢালিউড সুপারস্টার শাকিব খান। একইভাবে স্পেনের পারফরমেন্সে মুগ্ধতা প্রকাশ করেছেন চিত্রনায়িকা বুবলি এবং অপু বিশ্বাসও। বলিউড সঙ্গীত জগতে বড়সড় চমক দিয়ে প্লেব্যাকে ফেরার ঘোষণা দিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী অরিজিৎ সিং। চলতি বছরের শুরুতে আকস্মিকভাবে অবসরের ঘোষণা দিয়ে ভক্তদের হতাশ করেছিলেন এই তারকা। তবে সেই বিরতি কাটিয়ে আবারও পুরনো চেনা টিমের হাত ধরে মাইক্রোফোনের সামনে দাঁড়িয়েছেন তিনি। সিনেমা আওয়ার আপান 2 এর ইয়ে আওয়ার আপান গানটির মাধ্যমে তার এই রাজকীয় প্রত্যাবর্তন ঘটছে। আমাল মালিকের সুরে এবং রশি বিরাগের কথায় গানটি মঙ্গলবার সবকটি স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে। মুম্বাইয়ের অভিজাত এলাকা বান্দ্রায় 84 কোটি রুপিতে, যা বাংলাদেশি মুদ্রায় 100 কোটি টাকারও বেশি, একটি নতুন বাংলো কিনেছেন বলিউড তারকা জন আব্রাহাম। সম্পত্তি নিবন্ধন নথি থেকে জানা গেছে চলতি বছরের 14 জুলাই লেনদেনটি আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হয়। এতে একটি বাংলো ও আউট হাউস রয়েছে। সম্পত্তিটি হস্তান্তরের সময় জন আব্রাহাম স্ট্যাম্প ডিউটি বাবদ 5 কোটি রুপি প্রদান করেছেন রিয়েল এস্টেট খাতে। 2023 সালের ডিসেম্বরে তিনি মুম্বাইয়ের খার এলাকায় প্রায় 71 কোটিতে আরও একটি বাংলো কিনেছিলেন, যার জন্য তাকে 4 কোটি 24 লাখ টাকা স্ট্যাম্প ডিউটি দিতে হয়েছিল। নতুন সিনেমা দ্য ওডিসির বিশ্বব্যাপী সাফল্যের মধ্যে কাছ থেকে দীর্ঘ বিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন হলিউডের অস্কার জয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান। তিনি জানিয়েছেন টানা কাজের চাপের কারণে অন্তত 3 বছরের জন্য চলচ্চিত্র নির্মাণ থেকে বিরতি নেবেন। নোলান বলেন, দ্য ওডিসি নির্মাণ ছিল অত্যন্ত দীর্ঘ ও জটিল একটি প্রক্রিয়া। এতে তিনি এবং তার পুরো টিম শারীরিক ও মানসিকভাবে চরম ক্লান্ত হয়ে পড়েছেন। নোলানের ভাষায়, হোমারের কালজয়ী মহাকাব্যকে পর্দায় তুলে ধরা সহজ কাজ ছিল না। প্রযুক্তিগত দিক থেকেও সিনেমাটি নতুন মাইল ফলক করেছে। নোলান আরও জানান, এটি প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র যা সম্পূর্ণ লার্জ ফরম্যাট ক্যামেরায় ধারণ করা হয়েছে। আফফান মিতুল, একাত্তর। বলিউড সুপারস্টার সালমান খানের সাম্প্রতিক একটি পাবলিক অনুষ্ঠানের ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই তার ভক্তদের মাঝে তীব্র উদ্বেগ ও আলোচনা শুরু হয়েছে। মুম্বাইয়ের স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি আয়োজিত একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এই অভিনেতা। তবে অনুষ্ঠানটির মূল উদ্দেশ্যের চেয়েও সেখানে সালমানের শারীরিক উপস্থিতি ও চেহারা নিয়ে নেটদুনিয়ায় এখন বেশ চর্চা হচ্ছে। গত শুক্রবার সালমান খান SRA কার্যালয় পরিদর্শন করেন, যেখানে তিনি কর্তৃপক্ষের নতুন ডাটা কালেকশন অ্যান্ড ভেরিফিকেশন সাপোর্ট সেন্টার উদ্বোধন করেন। এই কর্মসূচির অংশ হিসেবে 60 বছর বয়সী এই অভিনেতা বেশ কয়েকজন সুবিধাভোগীর হাতে নতুন বাড়ির চাবিও তুলে দেন। অনুষ্ঠানের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ার পর থেকেই নেটিজেনদের সম্পূর্ণ মনোযোগ চলে যায় সালমানের চেহারার দিকে। ভিডিও ক্লিপগুলোতে অভিনেতাকে দেখে অনেক ভক্তই তার স্বাস্থ্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। কেউ মন্তব্য করেছেন যে ভাইজানকে বেশ অসুস্থ দেখাচ্ছে। এবার কেউ লিখেছেন, প্রিয় নায়ককে এভাবে বয়সের ফ্রেমে বন্দী হতে দেখে তাদের খারাপ লাগছে।
বিশ্বকাপ ফুটবলের ফাইনাল মানে পৃথিবীর অন্যতম বড় ক্রীড়া আসরের শেষ মহরণ। কোটি কোটি দর্শক টেলিভিশনের সামনে বসে থাকেন সেই মুহূর্তের অপেক্ষায়। কিন্তু 2026 সালের ফিফা বিশ্বকাপ ফাইনাল শুধু স্পেনের শিরোপা জয়ের জন্য নয়, আরেকটি কারণে ইতিহাসে জায়গা করে নিয়েছে। প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালে আয়োজন করা হয়েছে সুপার বোলের আদলে একটি জাঁকজমকপূর্ণ হাফ টাইম শো। আর সেই মঞ্চে একসঙ্গে হাজির হয়েছেন পপ সঙ্গীতের কিংবদন্তি ম্যাডোনা, লাতিন তারকা শাকিরা, কানাডীয় গায়ক জাস্টিন বিবার, বিশ্বজোড়া জনপ্রিয় কে পপ ব্যান্ড বিটিএস, এমনকি শিশুদের প্রিয় চরিত্র দ্য ম্যাপার্সও ছিল অনুষ্ঠানের অংশ। এত বড় আয়োজনের পর অনেকেই ধারণা ছিল এই শিল্পীরা নিশ্চয়ই মোটা অঙ্কের পারিশ্রমিক নিয়েছেন, কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন। বিশ্বের সবচেয়ে আলোচিত এই মঞ্চে গান গেয়ে তারা কেউই $1 নেননি। ফুটবলার বিশ্বকাপে হাফ টাইম শো নতুন ধারণা। বহু বছর ধরে যুক্তরাষ্ট্রের NFL এর সুপার বোল হাফ টাইম শো বিশ্বের অন্যতম বড় বিনোদন আয়োজন হিসেবে পরিচিত। দর্শক, দেখছিলেন আনন্দযোগ। চোখ রাখুন আনন্দযোগের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আনন্দযোগের ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সঙ্গেই।